এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আজ আমার সঙ্গে এখন প্রকাশ্যে যোগ দিয়েছেন কবি প্রাবন্ধিক ফরহাদ মজহার। ভাই, যেহেতু আমরা শহীদ দিবসের প্রান্তে দাঁড়িয়ে আজকে প্রথম প্রহরের রাত, ওই আলোচনাটা করতে চাই যে এই যে ভাষা, বাংলা ভাষা, তা আপনার কাছে মনে হয় না যে এই বাংলা ভাষার প্রতি যে আমাদের ভালোবাসা, সেটা ওই যে উন্নয়ন, দৃশ্যমান উন্নয়নের মতো এই ভালোবাসাটাও দৃশ্যমান, এখানে প্রেমটা নেই বা আমরা প্রেমটা জাগিয়ে রাখতে পারিনি? আপনার কি মনে হয়? না, ঠিক একটা হচ্ছে নিষ্ঠা, একটা ব্যাপার না, নিষ্ঠার তো একটা বড় ধরনের অভাব আছে। এবং ভাষার যে ভূমিকা রাজনীতিতে এবং একটা জনগোষ্ঠীর বিকাশে, এটাও আমাদের বুদ্ধিবৃত্তিক মধ্যে কিন্তু খুব একটা পরিষ্কার না। আবার ভাষার সঙ্গে যেমন ধরুন এই যে 47-এর যে আন্দোলন, আমরা 47-এ পাকিস্তান হয়েছে এবং তার মধ্য দিয়ে আমরা আমাদের জমির অধিকার ফিরে পেয়েছি, মানে পার্মানেন্ট সেটেলমেন্টের পরে জমির অধিকার ফিরে পেয়েছি। তাহলে এটা মূলত একটা কৃষক সমাজ। এখন এই কৃষক সমাজে প্রথম বহু বছর পরে এই মরিচ বিক্রি করে, পাট বিক্রি করে ছেলেকে ইউনিভার্সিটিতে পাঠিয়েছে। ঠিক আছে, আপনি কত খেয়াল করেন, এই ছেলেকে এতটা বছর সে ইংরেজের গোলামি করতে বাধ্য হয়েছে এবং ইংরেজের সঙ্গে তাবিদারি করে একটা উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়, এরা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যেটা বেঙ্গল রেনেসাঁ বলে গড়ে উঠেছে, সে হীনমন্য হয়ে আছে, ছোট হয়ে আছে। এখন সে তার সন্তানদের সে পাঠাচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে। সেই ছেলের বুকে গুলি চলেছে পাকিস্তানে। এইটি ব্যাপারটা বোঝার যে সাংঘাতিক গুরুত্বপূর্ণ, যেটা দেখবেন আমাদের কারো আলোচনার মধ্যে কিন্তু, ওমর সাহেব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, উনি ডেফিনেটলি সবচেয়ে বড় কাজ করেছেন। কিন্তু হিস্ট্রিতে যদি প্রশ্নটা তুলেন, আচ্ছা বুঝলাম ঢাকা শহরের কিছু লোকের বাংলা ভাষার প্রতি প্রীতি আছে, বাংলা ভাষার দরকার, সে লড়াই করছে, তো এই বাংলাদেশের এই যে এত বৃহৎ যে কৃষক সমাজ, সেই ক্ষিপ্ত কি কারণে, ওর কি আকাঙ্ক্ষা ছিল যেটা এই গুলি করার কারণে এটা জেগে উঠলো এবং ভাষা আন্দোলনটা একটা ন্যাশনাল মুভমেন্টে তৈরি হলো? আজ পর্যন্ত আমি কারো লেখার মধ্যে কিন্তু এটা আপনি পাচ্ছেন না। মানে কৃষকের সঙ্গে ঢাকা শহরে পেটিবুর্জা মধ্যবিত্তের যে একটা শ্রেণী অ্যালায়েন্স গড়ে উঠলো এবং কালচার যেটা গুরুত্বপূর্ণ ইস্যু আকারে হাজির হলো, কেন এই বিশেষ সময়টা হাজির হয়েছে এবং পরবর্তীকালে আমাদের কালচারের মধ্যে আগাগোড়াই এই পেটিবুর্জা শহরের কিছু মধ্যবিত্ত শ্রেণী এরা দাবি করা শুরু করলো একমাত্র কলকাতার উচ্চবর্ণের হিন্দু বাঙালি হলো একমাত্র বাঙালি সংস্কৃতি এবং ইসলামকে সে বিচ্ছিন্ন করে দিল। এই 50টা বছর কিন্তু আমি লড়াই করলাম এই বাঙালি ভাষা এবং সংস্কৃতি বনাম ইসলামকে নিয়ে। এবং এই যে কৃষকের বিষয়টা যে আসলো, আমরা কিন্তু এই 52 থেকে বা তারও আগে থেকে 47 থেকে যে আন্দোলন হলো, তারপর আমরা মুক্তিযুদ্ধ করার পর যে আমাদের পরবর্তী যে গণ অভ্যুত্থান, সেখানেও কিন্তু কৃষক কিন্তু নায়কের ভূমিকায়, কিন্তু সে নায়ককে কেউ স্বীকার করছে না। নায়ক কিন্তু আমরা কেউ স্বীকার করছি না। আমি ধরুন আমাদের ডক্টর ইউনূসকে যদি বলছি, উনি যখন এই যে একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড বললেন, তার মানে কি উনি কিন্তু ইমপ্লিসিটলি এই যে জনগণ যে পলিটিক্যাল এজেন্সি, এটাও কিন্তু তিনি এক হিসাবে এটাকে গণ করে ফেললেন। দেখেন, এর কিন্তু নেতিবাচক প্রভাব আছে। ব্যাপারটা সিম্পল স্টেটমেন্ট না, কিন্তু আপনি যখন বলছেন যে একজন ব্যক্তি এটা করছে, আপনি পুরো জনগণকে পাচ্ছেন। সেই জনগণের মধ্যে কৃষক রয়েছে, শ্রমিক রয়েছে, টোকা রয়েছে, ঢাকা শহরে উদ্বাস্ত মানুষ, উন্মূল মানুষ রয়েছে, এদেরকে কিন্তু আমরা মার্জিনালাইজ করে দিলাম সম্পূর্ণ রকম। তাহলে এই যে জনগণকে সম্পৃক্ত করার যে চেষ্টাটা, এই চেষ্টাটা এর প্রতি যে লক্ষ্য নজর রাখাটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা একটু ভাষাতে আবার ফিরি। এই যে ভাষাতে ফিরতে যে এই ভাষাও তো উপেক্ষিত থেকে গেল, আমরা আঞ্চলিক ভাষাকেও কিন্তু মর্যাদা দিলাম না, কারণ আঞ্চলিক ভাষাটাও তো সেই পেটিয়ে বর্জার ভাষা না, এটা কিন্তু কৃষকের ভাষা, শ্রমিকের ভাষা না। মানে যেই ভাষা আপনি বলতে চাইছেন, যে ভাষাটাকে একেবারে প্রান্তিক করে ফেলা হয়েছে। এবং ইংরেজের জাহাজ যেহেতু কলকাতায় 57টি গ্রামে ভিড়েছিল বলে কলকাতার ভাষাই বড় প্রধান বাংলা ভাষা হয়ে উঠেছে। যদি সেই জাহাজটা চট্টগ্রামে ভিড়তো, তাহলে চট্টগ্রামের ভাষায় কিন্তু বাংলা ভাষা হতো। নোয়াখালীতে ফিরলে, বরিশালে ফিরলে বরিশাল ভাষা। এই যে হিস্টোরিক্যাল অ্যাক্সিডেন্ট যেটা, এটা কিন্তু আমাদের চিন্তার মধ্যে নাই। তাহলে আপনি যখন যেটা প্রমিত ভাষা আকারে যেটা গড়ে উঠলো এখন, কেমন, এবং এটা তো এসেনশিয়ালি একটা উচ্চবর্ণের একটা হিন্দুর ভাষা একদিকে, তাতে দোষ নাই। হিস্টোরিক্যালি এটাই হতে পারতো, অন্য কিছু হতে পারতো না, কারণ তারাই শিখেছে। মুসলমানরা যখন, এটাকে আপনি পুঁজির ভাষা বলছেন না? আমি বলছি, আমি পুঁজির ভাষা বলবো না, আমি বলছি আপনি 100 বছর তো এই যে যখন আমরা মুঘল সাম্রাজ্য হারালো, মুসলমান তো ইংরেজি শিখে নেই দীর্ঘকাল না, এটা এই হিসেবে ভুলে যাওয়া উচিত না। তখন তারা শিখেছে ইংরেজি, শিখেছে আপনার মূলত বৃহত্তর হিন্দু সমাজ। ফলে কলকাতায় তারাই
এই বঙ্কিমচন্দ্র হয়েছে, তারাই রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ, হয়েছে। মানে মুসলমান এবং হিন্দুদের মধ্যে তফাৎটা হচ্ছে যে ইংরেজি শিখতে মুসলমানরা দেরিতে গেল। ফলে একটা বৈষম্য রয়ে গেছে ওটা। ফলে ওটাকে সে প্রতিযোগিতায় ধরতে তার সময় লাগছে, এবং সেই কারণে সাম্প্রদায়িকতা তৈরি হয়েছে। সাম্প্রদায় শুধু হিন্দুদের কারণে হয় নাই, এটাও কিন্তু কলোনিয়ালিজমের একটা বড়। আচ্ছা, ধর্মীয় বিষয়টা এখানে মুখ্য না, এখানে আরো কারণ আছে। ডেফিনেটলি ধর্মটাকে আমি পরিচয়কে তখন গ্রহণ করছি, যেহেতু আমি দেখতে পাচ্ছি আমার উপরে আবার এই যে তথাকথিত বাংলা রেনেসা, বঙ্গীয় রেনেসা এবং সাহিত্যে পড়তে গেলে তাদের লেখা, আমি যখন আমার জনগণের ভাষা খুঁজে পাই না, আমি বঙ্কিমে লেখা পড়ি, সেখানে একটা মুসলমান বিদ্বেষ আমি আবিষ্কার করি। ফলে স্বভাবতই বৃহত্তর বাঙালি মুসলমান আপনার রবীন্দ্রনাথ আসছেন, বাঙালি মুসলমান তো উপেক্ষিত রয়ে গেছে। হ্যাঁ, সে যখন ফিরে এলো, তার উচিত কিন্তু বাংলাকে রিক্লেম করা। আচ্ছা, পলিটিক্যাল একটা কথা বলি তো সবাই, সে খুব ইম্পর্টেন্ট, আমাদের অনেকে বুঝতে পারে, আমি লিখি প্রায়। পলিটিক্যাল অর্থে বাঙালি বলতে কিন্তু বাংলাদেশের জনগণ বোঝায়। কারণ ৭১ কিন্তু আমরা লড়েছি কিন্তু বাঙালি হওয়ার জন্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মানে আমাদের যে ধর্মীয় চেতনা, ধর্মসহ আমরা কিন্তু বাঙালি হতে চেয়েছি, মানে বাংলা ভাষাকে আলাদা করতে চেয়েছে ইসলামের কাছ থেকে। এটা কিন্তু উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায় কিন্তু তার কিন্তু কৌশল, এই কালচারটা কিন্তু তার। মানে বাঙালি মুসলমানকে আলাদা করে বাঙালি মুসলমান বলাটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। পলিটিক্যালি বাঙালি কিন্তু আমরাই, আর পশ্চিমবাংলার তারা, তাদেরকে শ্রদ্ধা করে, তাদেরকে আমরা ভালোবাসি, তারা কিন্তু ভারতীয়। এই পার্থক্য কিন্তু এখন কিন্তু পরিষ্কার না। পলিটিক্যাল কোশ্চেনটাকে আমরা কেমন করে ডিল করব, এবং কালচারাল কোশ্চেনটা পলিটিক্সের সঙ্গে কীভাবে জড়িত, এই ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমাদের সমাজে কিন্তু গড়ে ওঠে নাই। যার ফলে বারবারই এক পক্ষ নিজেকে বাঙালি বলতে চায়, আরেক পক্ষ নিজেকে মুসলমান বলতে চায়, আর তারা মারপিট করতে থাকে। আসলে ওটা তা না, বাঙালি মাত্রই তার মধ্যে ইসলাম অন্তর্ভুক্ত, ইসলাম আলাদা কিছু না। যদি আপনি 1972 সালে যদি আমরা বলতাম যে বাঙালি বলতে ইসলাম অন্তর্ভুক্ত, ইসলাম আলাদা কিছু না, কিন্তু তখন থেকে কি ইডিওলজিটা আমরা দিলাম যে না, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষা সব, ফলে ইসলামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এবং ইসলাম 72 সালে পরাজিত হয়েছে, পাকিস্তান পরাজিত হয়েছে, ফলে ইসলাম পরাজিত হয়েছে। এই যে আমরা ইসলামকে বাইরে রাখলাম, খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা আপনার কাছে মনে হয় কি, এটা একটু শেষ করে আমি আপনাকে একটু যোগ, আপনার জন্য সুবিধা হবে আমার জানারও আসলে আপনার কাছ থেকে, যে আমরা ধর্মটাকে ধর্ম হিসেবে দেখছি, আমরা সংস্কৃতি যেখানে আছে সেটা আমরা স্বীকার করতে চাই না। এটা আপনি যোগ করেন। এটা আমাদের মনের গঠন, আমার চিন্তা, মানে আমার আকীদা থেকে কিছু চিন্তা আসে। ঠিক আছে, আমাকে যে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর পরকালে চিন্তা করবো, ধর্ম বলতে বোঝায় না। ফলে যেহেতু ধর্মকে আমি বাদ দিয়ে দিয়েছি আমার বৃহত্তর সমাজ গড়ে তোলার ক্ষেত্রে, ফলে স্বভাবতই এখন একটা অত্যন্ত আইডেন্টিটেরিয়ান, মানে পরিচয় সর্বস্ব পরকালবাদী একটা ইসলাম গড়ে উঠেছে, যে আপনার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চিন্তা, দর্শন, উন্নয়ন, উন্নতি কোথাও সে অবদান রাখতে পারে না। কারণ ইসলামে কিছু মৌলিক চিন্তা আছে, আমি যে ফিলোসফিক্যাল প্রপোজিশন আসবে। আমি এটা একটা খুব ছোট উদাহরণ দিয়ে লোককে বোঝাবার জন্য সময়, যে ধর্মতত্ত্বের ক্রিটিক বলে ফিলোসফাররা, যে বাদাম যখন আপনি খান, বাদামের ভেতরে একটা শ্বাস থাকে, তাহলে ধর্মের যে দর্শনটা, এটা কিন্তু শ্বাসের মতন, আপনাকে ভেঙে খেতে হয় ওটা, বা ভেঙে তার স্বাদটা গ্রহণ করতে হয়। ফলে আমাদের এখানে ইসলামের যে মহিমা, তার যে গ্লোরি, এটা ভেঙে যে ভেতর থেকে স্বাদটা গ্রহণ করে আমরা সমাজ গঠনে ব্যবহার করব, আমাদের এই রাজনীতিতে ব্যবহার করব, এই কাজটা কিন্তু বুদ্ধিভিত্তিক কাজ, কিন্তু আমাদের সমাজে হয় নাই। ফলে এখন ইসলামপন্থী বলতে আমরা তাদেরকেই বুঝাই যারা পরকাল ছাড়া ইহলৌকিক কোনো কাজে তারা আগ্রহী না, ইহলৌকিক প্রশ্ন ধর্মটা বুঝে উঠতে পারি না। দুই পক্ষ সেগুলাররা মনে করে যে আরে ধর্মের কথা, ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না, ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না কেন? ওয়েস্টার্ন সোসাইটি, খ্রিস্টান সোসাইটি, আপনি গ্রিকো খ্রিস্টান ফিলোসফি, তাদের যে পলিটিক্যাল আইডিয়া, তাদের সভারেন্টির কনসেপ্ট, তাদের রাষ্ট্রের কনসেপ্ট, সবই খ্রিস্টানের থেকে এসছে। তা ইসলামের তো নিশ্চয়ই কিছু প্রপোজিশন আছে। ইসলামের মানুষকে বলে করে যে মানুষ আল্লাহর খলিফা, মানুষের মধ্যে একটা সর্বোচ্চ গুণাবলী, যেটা আপনার আমাদের ইসলামের পরিভাষা রুহানিয়াতের ধারণাটা, তার মধ্যে সে বিকাশের সম্ভাবনা, স্পিরিটের বিকাশের সময় মানুষের মধ্যে আছে। এটা তো পলিটিক্যাল প্রপোজিশন। এবং এখানেও কিন্তু এই যে এই ধর্মের কথাটা যদি আমরা বলি, ধর্মটা আপনি আনলেন, সেখানেও কিন্তু ভাষাটাকে বিভক্ত করেছে, জল, পানি, এই বিষয়গুলো, এটা নিয়ে যদি আপনি আবার আসেন। অবশ্যই প্রথমত ধরুন ভাষা পানি পার্থক্যটা আমি বলবো যে এটা কিছুটা বাহ্যিক, মানে এটা আমাদের খুব বড়োভাবে এফেক্ট করে না। ঠিক আছে তো, ওকে। কারণ আপনি হয়তো পশ্চিমবঙ্গে আমি জল বলছি, কিন্তু আপনি যদি একটু উত্তর ভারতে যান, ওখানে পানি বলছে, বলছে, সেটা বড় পার্থক্য। কিন্তু সবচেয়ে সমস্যাটা হলো, যেমন ধরুন
আমরা যদি আরবি এবং সংস্কৃতের পার্থক্য না বুঝি, বেদ এবং উপনিষদের সংস্কৃত কিছু যেসব ফিলোসফিক্যাল আলোচনা করেছে এটা ভালো করে না বুঝি, মিল এবং অমিলটা ভালো করে না বুঝি, তাহলে মিলনের জায়গাটা কিন্তু সংকীর্ণ হয়ে যায়। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনি বলি, একত্ববাদ তো সেমিটিকদের এক চেটিয়া না, মনোথেইজম তো শুধুমাত্র যে আব্রাহামিক রিলিজনের মধ্যে এসছে তা তো না, বেদও তো আপনার কি বলে একত্ববাদের, উপনিষদ একত্ববাদী, রবীন্দ্রনাথ একত্ববাদী, রামমোহন একত্ববাদী, তাহলে একটা বৃহত্তর একত্ববাদী, এই দহিতি জনতা বলতেছে না, তো তারা তো তহিতি জনতার অন্তর্গত, আপনি তারা তো অন্তর্গত। পার্থক্যটা কি? আমরা রসুলের উম্মত, তারা রসুলের উম্মত। আর কোরআন তো বলে আমি সমস্ত জাতির মধ্যেই আমরা কি পাঠিয়েছি, পথপ্রদর্শক পাঠিয়েছি। ফলে ওই জাতির মধ্যে আল্লাহর পথপ্রদর্শক আছে নিশ্চয়ই, নয়তো একত্ববাদী কি করে হবে? ডেফিনেটলি ছিল। আর ইসলাম তো আধুনিক ধর্ম, মাত্র 1500 বছর আগে আছে, আর এটা তো 5000 বছর ধরে। তো তারা একত্ববাদী, তারা বহু পুরানো। যদি আপনি একত্ববাদীর তর্ক করতে যান তাহলে ডেফিনেটলি আমরা জানি যে সিরিয়া, গ্রিসে সেখানেও তো এই ধরনের এই মতবাদ ছিল, অবশ্যই ছিল, ডেফিনেটলি। এর ইভলিউশন হয়েছে, তর্ক হয়েছে, একটা সোশ্যাল ডিসকোর্স ডেভেলপ করেছে, ফিলোসফিক্যাল ডিসকোর্স ডেভেলপ করেছে। সমাজে যত তর্ক বিতর্ক হবে তত বেশি সোসাইটি সামনে এগিয়ে যাবে, নতুন নতুন জিজ্ঞাসা উঠবে, নতুন নতুন প্রশ্ন আমরা তুলবো, এটাকে আমরা মীমাংসা করবো। এইটাই এই যে আমরা 21-এর অনুষ্ঠানটা আমরা করছি, এটাই কিন্তু 21-এর স্পিরিট, যে আমরা ক্রিটিক্যাল হতে পারা এবং আমার ভাষার মধ্যে আত্মস্থ করা আমার ধর্মের সবচেয়ে মহৎ দিকগুলো, আমার ধর্মের মহিমাটা আমার বাংলা ভাষার মধ্যে আনবো। আমি একটা পলিটিক্যাল উদাহরণ দিই, যেমন দর্শক তাতে ধরতে পারবে। ধরুন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই তিনটে কি ইসলামের মতাদর্শ না? ইসলাম তো ডেফিনেটলি সামে বিশ্বাস করে। ইসলাম তো আপনার কি ইনসাফে বিশ্বাস করে, ডিগনিটি, মানবিক মর্যাদা, তাই তিনটাই তো আসলে ইসলামী মতাদর্শ। আপনাদের আলাদা করে ইসলামী হওয়ার দরকার পড়ে না। মানে ইসলামের যে দার্শনিকভাবে সার্বজনীনভাবে তার যে প্রস্তাবনা, এটা যদি আমরা সার্বজনীনভাবে হাজির করতে পারি, সেটা তখন সকল নাগরিকদের কাছে সমানভাবে হাজির হয়। ফলে এখান থেকেই কিন্তু আমাদের আরেকটা পলিটিক্যাল একটা বড় ধরনের। এবং আরেকটা আপনার কাছে মনে হয় না যে এই যে ধর্ম এবং ভাষা, এটাই তো আসলে এই যে ধর্ম যে বিভিন্ন জনপদ বা রাষ্ট্র, দেশ এই জয় করেছে, সেখানে মাটির সাথে একটা সম্পৃক্ত ছিল। অবশ্যই। এবং সেটা আমরা কিন্তু ওই জায়গাটা থেকে একটু বিচ্যুত হয়ে যায়, যে ধর্মের সঙ্গে যে মাটিরও একটা সম্পর্ক আছে, ভাষার একটা সম্পর্ক আছে, এখনো মাটির সঙ্গে সম্পৃক্ত এবং ভাষার সঙ্গে বা এখনো আছে। আপনি যদি গ্রামে যান, যে সবচেয়ে জনপ্রিয় গান এগুলো কিন্তু কোনো না কোনোভাবে থিওলজিক্যাল, কোনো না কোনোভাবে আপনার ধর্মের কাছ থেকে আনছে, ঠিক আছে না? আপনি আগে একসময় যে আল্লাহর কি নবীর সম্পর্কে যায়, একদিনের নবী রাস্তা দিয়ে যায়, চলি হরিণ একটি বাঁধা ছিল গাছের গোড়ায়। এখন আপনি এটি চিন্তা করেন, আরবে হরিণ ছিল না, হরিণ দেশে ছিল। তো সে তার নবীকে সে ভালোবাসা, প্রেম, আশেকানি দ্বারা যে করে কল্পনা করেছে, সে তার অবস্থা দ্বারাই তো সেটাই কল্পনা করেছে, ঠিক আছে না? কিংবা আপনার সৈয়দ সুলতান যখন নবী বংশ, তার অভিজ্ঞতা দিয়ে, ডেফিনেটলি তার অভিজ্ঞতা দিয়ে, অভিজ্ঞতার বাইরে কিছু নাই না, বাইরে থেকে সে নিয়েছে যেটা তার জন্য দরকার। বা আপনি সৈয়দ সুলতানের যেমন খণ্ডিলে খণ্ডন নাহি সেই অখণ্ডন, খণ্ড খণ্ড হয়ে আছে তাই সে কারণ। এই যে একটা ফিলোসফিক্যাল একত্ববাদ, এক আল্লাহ সম্পর্কে তার যে ব্যাখ্যা, যে তিনি তো এক, কিন্তু তিনি যদি খণ্ড খণ্ড হয়ে থাকে তবু তিনি একই থাকেন। এখন তিনি খণ্ড খণ্ড কীভাবে থাকেন? তিনি মানুষের মধ্যে বিরাজ করেন। এই যে অত্যন্ত শক্তিশালী একটা ফিলোসফিক্যাল প্রপোজিশন, কিন্তু কিসের ভিত্তিতে? ওই ইসলামের থিওরি। এবং আমার মনে পড়ে যে খুব, এটা তো বেশি দিন আগের কথা না, যখন এই যে জুলাই বিপ্লব, অগস্ট বিপ্লব, তখন আপনি কিন্তু ভাষার বিষয়টাকে নিয়ে ফেসবুকেও লিখেছিলেন যে হ্যাঁ, এখানে আমাদের তরুণরা, ছাত্ররা যে গণ অভ্যুত্থানটা করলো, সেখানে ভাষা খুব ভালো কাজ করেছে, এবং এখানে ভাষার একটা গতি ছিল, একটা প্রণোদনা ছিল। আপনি লিখেছেন এটা? আমি লিখেছি, নিশ্চয়ই। খুব গুরুত্বপূর্ণ প্রণোদনা, তারা যেসব রণধ্বনি, যেটা আমরা তো পুরনো বামপন্থা, ফলে আমরা যে রণধ্বনিটা তুলেন, এই রণধ্বনির মধ্যেই কিন্তু আপনার এই রাজনীতিটা সামনে চলে আসে। ফলে স্লোগানটা খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি একটা তো ওই যে বাংলা একাডেমিতে আলোচনা করেছি আমরা এই স্লোগান নিয়ে, স্লোগানের যে ভূমিকাটা আপনার আমরা করি। এমনকি আমরা 71-এ খেয়াল করেন, আপনি 71-এ জয় বাংলার স্লোগানটা দিয়েছিলেন সিরাজুল আলম খান। জি। তো সিরাজুল সেই স্লোগানটা দিয়েছেন, মনে রাখেন, এটা কিন্তু জয় বাংলা, এটা কিন্তু জয় পূর্ব পাকিস্তান বা জয় পূর্ব বাংলা না,
বৃহত্তর বাংলার স্লোগান। এই স্লোগানটা ভারতীয়রা এত ভয় পেয়েছে যে যারা যখন বাংলাদেশের মানচিত্র বানিয়েছিল তখন মাঝখানে খেয়াল আছে আপনার লালের মাঝখানে কিন্তু মানচিত্র দিতে হয়েছে। তো আমাকে আমাদের সাংবাদিক সামাদ ভাই এটা বুঝিয়েছেন যে কী করে জোর করে যে তোমাদেরকে পতাকা দিতে হলে তোমাদের অবশ্যই ভেতরে এই মানচিত্র দিতে হবে, যে এটা যে এই দুই বাংলাকে একত্র করার স্লোগান না, এটাকে নিশ্চিত করতে হয়েছে। কিন্তু আসলে তাহলে মানচিত্রটা আসার মূল কারণটা এটা মেইন পলিটিক্যাল, ঠিক আছে। তো তারপরে আমাদের যখন আমরা নিশ্চিত হয়েছে ভারত যে না এটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে এবং এখানকার যে নতুন যে রাজনৈতিক শক্তি গড়ে উঠেছে এটা মূলত ভারতের দ্বারা আপনার কোনো না কোনোভাবে প্রভাবিত, ফলে তারা কিছুটা নিশ্চিত মুক্ত হয়েছে। কিন্তু যারা অরিজিনালি যে স্লোগানটা দিয়েছে সে স্লোগানটা কিন্তু জয় বাংলা, এবং জয় বাংলা মানে বাংলা, বাংলাদেশ তো না, জয় বাংলাদেশ তো আমরা বলি নাই, জয় বাংলা মানে বাংলা তো এখনো খণ্ডিত, এবং জয় বাংলা বলার অধিকার তো বাংলাদেশের জনগণের রয়েছে, কারণ বৃহত্তর বাংলা সুলতানি বাংলাকে দাবি করার অধিকার তার আছে। আমি বলছি না যেটা আমাদের এখন বিরাট কিছু করার দরকার, কিন্তু হিস্টোরিক্যালি তো রয়ে গেছে, এমনকি 72 সালের আন্দোলনের মধ্যে রয়েছে, আওয়ামী লীগের রাজনীতির মধ্যে রয়ে গেছে। যেখানে আপনি দেখেন না, সে যখন বারবার একটা কথা বলতেন যে আমরা কি চেয়েছি, আমরা চেয়েছি যে একটা জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে যে যেতে হবে, কিন্তু একই সঙ্গে আমাদের যেটাকে যে বাংলার তৃতীয় জাগরণ, তার খুব বিখ্যাত একটা বই আছে, আমি আপনাকে অনুরোধ করে পাঠকদের পড়ার জন্য। সেখানে তিনি দাবি করছেন কি যে বাংলা তার প্রথম জাগরণ ঘটেছে সুলতানি আমল। খুব ইন্টারেস্টিং, একটা বাঙালি জাতিবাদের নেতা তিনি, কিন্তু কীভাবে ব্যাখ্যা করতে খুব ইন্টারেস্টিং যে বাঙালি জাতিবাদের যে চেতনাটা এটা প্রথম স্ফুরিত হয়েছে সুলতানি আমলে, কারণ সুলতানদের হাতেই বাংলা ভাষা লালিত হয়েছে, পালিত হয়েছে, এবং সে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বাঙালিদের পক্ষে যিনি রেখেছেন তিনি শ্রীচৈতন্য। খেয়াল করেন, এটা খুব ইন্টারেস্টিং। এবং তারপরে দ্বিতীয় জাগরণটা কি, দ্বিতীয় জাগরণটা হলো আপনার বেঙ্গল রেনেসা, বঙ্কিম টঙ্কিমরা মিলে তারা ইংরেজি শিখেছে, পাশ্চাত্যের সঙ্গে তাদের যোগাযোগটা হয়েছে, নতুন চিন্তা করতে তারা পেরেছেন, তারা বাংলা ভাষাকে বদলেছেন এবং তাকে একটা নতুন একটা শেপ, একটা বাঙালি বলে একটা ইমাজিনেশন আমরা তখন করা শিখেছি। এটাও দ্বিতীয় জাগরণ। 71কে তিনি কিন্তু তৃতীয় জাগরণ বলে নাই, খুব অদ্ভুত ব্যাপার। কেন তিনি মনে হচ্ছে তৃতীয় জাগরণ চলছে, কারণ 71 তো শেষ হয় নাই, কারণ তাঁর তো তিনি একটা বৃহৎ বাংলা, তিনি তো বাংলাকে চান, তিনি তো খালি একটা খণ্ডিত বাংলা নিয়ে সন্তুষ্ট না। ফলে তিনি যে একটা যুক্ত বাংলা চেয়েছেন তা না, কিন্তু সেটা জনগণ ঠিক করবে কী ধরনের তারা একটা জনগোষ্ঠী হিসেবে বাংলাভাষীরা এবং তাদের বিভিন্ন ঐতিহ্য, তাদের সনাতন ধর্মবর্ণ বা ঐতিহ্য সহ তারা কী করে একসঙ্গে বাস করবে। আমরা এর আগে পারিনি 47-এ, এবং আগে বলা হতো এটার জন্য মুসলমানরা দায়ী, দ্বিজাতিটার জন্য মুসলমান দায়ী। এখন তো আপনার এই যারা গবেষকরা পরিষ্কারই বলছেন যে না, এটার জন্য কলকাতার যে একটা বিশেষ উচ্চবর্ণের হিন্দু শ্রেণী তারা এটার জন্য এই বাংলা ভাগের জন্য দায়ী। তো আসলে তো এটা পশ্চিম বাংলা এবং বাংলাদেশ বা আমাদের ইভেন নর্থ ইস্টের যারা রাজ্যগুলো আছে তাদের জন্য একটা বৃহত্তর ইউনিটির জায়গায় যদি আপনি চিন্তা করেন, একটা ইউনাইটেড স্টেটস তো হতেই তো পারে। এটা তো আপনার একটা থিওরিটিক্যাল কনসেপ্ট না, এর মধ্যে কল্পনা মানুষ করতে পারে। বাংলাদেশ যদি ইকোনমিক্যালি আপনার ডেভেলপ করতো, ইকোনমিক্যালি যদি তাকে আমরা একটা বিকাশের দিকে যদি নিতে পারতাম, আপনি পশ্চিমবাংলা সহ নর্থ ইস্টের কোনো দেশকে আপনি বিচ্ছিন্ন রাখতে পারতেন না, কারণ ইকোনমি তো ইন্টিগ্রেট করে আপনাকে। সেটা আমরা পারি না, এটা আমরা তো এটা দোষটা পুরোটা আমাদের না, কারণ দিল্লি এটা করতে দেয়নি। এই জন্য দিল্লি বিরোধী জনগণের যে ক্ষোভটা, এই ক্ষোভটার কিন্তু একটা ফাউন্ডেশন আছে খুব সিরিয়াস। মানে লাহোর থেকে দিল্লিতে চলে গেল ক্ষোভ, এক্স্যাক্টলি সভাপতি আমাদেরকে তো দিচ্ছি না দাঁড়াতে, কারণ আমাদের এখনকার সবচেয়ে বড় লড়াইটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। কারণ বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ, আসলে আমরা অনেকে বুঝতে পারি না যে বাংলাদেশ বোধহয় ঘুরে আসে। আমি একটু বিরতিতে যেতে হচ্ছে ফরাদ ভাই, এসে একটু আলোচনা করতে চাই। এই যে বলা হয় আমাদের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সময় বলা যাচ্ছে সর্বস্তরে বাংলা ভাষা চালু হবে, সর্বস্তরে বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা, অনেক কিছু, এবং প্রতিবারই এই দিবসে এই কথাগুলো বলা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে গিয়েও বলা হয়েছে, কিন্তু আমরা আসলে এইটা আসলে মানে হৃদয়ে দিয়ে এটা চেয়েছে কিনা বা কেন পারলাম না, এটা আপনার কাছ থেকে শুনবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছে, ফিরে এসে কথা সঙ্গে আছেন ফরাদ মাঝার। ফিরে এলাম এখন প্রকাশ্যে। বলছিলাম যে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে পারলাম না, আমরা তো দাপ্তরিক ভাষা করতেই পারলাম না, যে অফিস আদালতে ভাষা আমরা মাঝে মধ্যে একটু প্রতীকী যে আমাদের যে বিলবোর্ড সাইনবোর্ড সেগুলো একটু পরিবর্তন করি, কিন্তু সেগুলো এখনও সেরকম মূল যে জায়গাটা মানে শিক্ষাতে আনতে পারলাম না, যে মাতৃভাষা শিক্ষা, আমরা ইংরেজি মাধ্যমের শিক্ষার দিকে ঝুঁকে গেলাম। এগুলো নিয়ে যদি আপনি না, প্রথমে দেখুন, আমি এডুকেশনে যাব অবশ্যই, আপনি ঠিকই বলছেন, কিন্তু সবার আগে আদালত তো নিজেই করেনি। আচ্ছা,
কারণ এটা তো এমনকি যেই প্রস্তাবনাটুকু আছে যে সকল স্তরে বাংলা ভাষাকে আপনাকে প্রবর্তন করতে হবে, এটা তো স্থগিত রাখা আছে, এটা তো এখনো মধ্যে উঠে নেই। দেখেন এত বড় গণ অভ্যুত্থানের পরেও কিন্তু এটা ওঠে নেই, এবং না উঠে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের কিন্তু পলিটিক্যাল পারসেপশনের মধ্যে ইতিমধ্যে বাঙালি জাতিবাদ, ইসলামী জাতিবাদ, ইসলাম বিভিন্ন রকম ধারা কিন্তু বিভক্ত হয়ে গেছে। ফলে এটা আপনি কতটা আপনি অ্যাচিভ করবেন এটা আমার পক্ষে যথেষ্ট সন্দেহ আছে। সেকেন্ডলি একটা খেয়াল করেছেন কি জানি না, যে এই তরুণরা যখন আপনার এই সংগ্রামটা করে তারা কিন্তু আপনার কি করছিল, ব্লকেড। হ্যাঁ, খেয়াল করুন এই যে তাদের যে মানে কর্মসূচিগুলো, এবং ইউনিটি মার্চ, শাটডাউন, ইউনিটি মার্চ। তাহলে এই যে আপনার একটা কলোনিয়াল, একটা মাত্র ছিল দ্রোহযাত্রা, দ্রোহতা ছিল একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মূল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না সেই হিসাবে, সেটা ঠিক আছে, উইচ ইজ ফাইন। দ্রোহযাত্রা করে আমি অ্যাপ্রিসিয়েট করি নামটা দেওয়া, কারণ আপনি যদি নিজের ভাষা নিজেকে রিক্লেম না করেন, আরো ভয়ঙ্কর ব্যাপার আছে যে আপনি আমার লেখা নিয়ে বলেছি যে আপনি যখন জেন জি বলেন, এটাও তো পশ্চাৎ থেকে নেওয়া। তার মানে দুটো প্রবলেম। একদিকে আমরা ওই যে বাঙালি জাতিবাদীদের মধ্যে আমরা দেখেছি যারা উচ্চবর্ণের হিন্দুর দ্বারা প্রভাবিত একটা মন মানুষের গড়ে উঠেছে, আমরা আরেকটা কিন্তু পেটিবুডিয়া ক্লাস দেখছি, এটা কিন্তু পাশ্চাত্য দ্বারা এসেনশিয়ালি ওয়েস্টার্ন, যেটা আনক্রিটিক্যালি পশ্চিমকে সে গ্রহণ করে এবং সে মনে করে পশ্চিমের ভাষায় কথা বলতে পারাটাই স্মার্টনেস। আমি তরুণদের কিন্তু এই ধারার সঙ্গে মোটেও একমত নই। এমনকি সেটাতে সমস্যাটা হচ্ছে যতক্ষণ না আপনি নিজের ভাষায়, সাধারণ মানুষের ভাষায় আপনি রাজনীতি আলোচনা করতে না পারছেন, আপনি তাকে সহজ করে বোঝাতে না পারছেন, আপনি কখনোই রাজনৈতিকভাবে আপনি সফল হবেন না। ঠিক না? আপনি দেখেন এই জন্য ব্লকের বা এইগুলো শহরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এর মধ্যে যে বিপুল অংশগ্রহণ দরকার ছিল, শ্রমিকের বলুন কি কৃষকের বলুন, তারা কিন্তু আসেনি। আপনি কি শ্রমিকের দেখেছেন আন্দোলনে? সংগঠিত শ্রমিকরা কিন্তু ছিল না এই আন্দোলনের মধ্যে, কৃষকরা কিন্তু আন্দোলনে ছিল না। ফলে এই আন্দোলনের অত্যন্ত একটা সীমিত মধ্যবিত্ত চরিত্র ছিল, তারপরে কিন্তু আমরা এটাকে সমর্থন করেছি। আমরা মধ্যবিত্তদেরকে দেখেছি, এবং এখানে আপনার মনে হয় যে এখানেও এই যে উচ্চশিক্ষা বা একটা উচ্চবিত্ত বা যাদের মধ্যে একটু বিদেশমুখিতা আছে, সেই শ্রেণীটা এখানে যুক্ত হয়েছে। এখানে রয়েছে কি ইভেন কনসেপচুয়ালিও আপনি যখন আজকে যদি, যেমন আমি নিজের পার্সোনাল স্ট্রাগলটা বলি, গণতন্ত্র আর পপুলার সভারেন্টি আসলে সমার্থক। এখন খেয়াল করেন, পপুলার সভারেন্টিকে অনুবাদ করে যেন আমার খুব ভালো শব্দ নাই, আমি গণসার্বভৌমত্ব বলে সাধারণ লোক বোঝে না, বুঝবে না, কঠিন লাগবে তাকে। ফলে এটা তো বিরাট একটা চ্যালেঞ্জিং যে গণসার্বভৌমত্ব কী জিনিস কনসেপ্টুয়ালি বোঝাতে হচ্ছে ওকে, যে তার মানে নির্বাচন দিয়ে কোনো লোককে ক্ষমতা পাঠালে এটা গণসার্বভৌমত্ব হয় না। গণসার্বভৌমত্ব হলো রাষ্ট্রের সমস্ত স্তরে, তোমার এই স্থানীয় প্রশাসন থেকে আরম্ভ করে তোমাদের জাতীয় ক্ষেত্রে কিংবা যে কোনো নীতি নির্ধারণে সকল ক্ষেত্রে জনগণের সরাসরি অংশগ্রহণের আপনার কী করা, অংশগ্রহণের আপনার ব্যবস্থা শর্ত আপনার তৈরি করা। এই খেয়াল দেখছেন, এই যে আপনার পপুলার সভারেন্টি আর স্টেট সভারেন্টি কিন্তু এক না। আবার এখন স্টেট সভারেন্টির নামে আপনি খেয়াল করেন রাষ্ট্রদ্রোহী তার আইন হয়, কারণ রাষ্ট্র সভারেন। আর পপুলার সভারেন্টি রাষ্ট্র না, পিপল ইজ সভারেন। এই যে কনসেপ্টগুলা খুব গুরুত্বপূর্ণ, কারণ যতক্ষণ পর্যন্ত না আপনি পিপল সভারেন, জনগণই সার্বভৌম, জনগণের যে অভিপ্রায় এটাই তার পরম অভিপ্রায়, এটাই আসলে গঠনতন্ত্র, এটা আসলে রাষ্ট্র। এটা তো পরিষ্কার করে বুঝাতে না পারলে বাংলা ভাষায়, সহজ বাংলা ভাষায় আপনি কোনোদিনও গণতন্ত্র কায়েম করতে পারবেন না। আপনি গণতন্ত্র বলে নির্বাচনই বুঝবেন, ঠিক না? ফলে এই যে বিএনপি যে নির্বাচন চাইছে, এটা পুরোটাই বিএনপি কিন্তু দৌড় দিতে পারছেন না, কারণ আমাদের বুদ্ধিবৃত্তিক জগতে পলিটিক্যাল এডুকেশন সাংঘাতিক রকম আপনার অত্যন্ত সীমাবদ্ধ এবং খুবই পশ্চাৎপদ। আপনি বুদ্ধিবৃত্তিক বলেন, তো সেখানে আসবে আপনার শিক্ষার জায়গাটা একটু শেষ করেন, তারপর বুদ্ধিবৃত্তিক আসছে। এক্স্যাক্ট, আমি তো এই জন্য এটা তো ইমপ্লিসিট, আপনি ঠিকই ধরেছেন। কারণ এই জন্য দেখেন, আপনি বাংলা একাডেমিতে আমার বক্তৃতাতে আমি একটা কথা বলেছি, আজকাল থেকে কথাবার্তা শুনে না, তবু বলছি, আমি তো আগামী তরুণদেরকে বলেছি, আগামী রাজনীতির নির্ধারক ক্ষেত্র কিন্তু 1 নম্বর হলো সংস্কৃতি আর 2 নম্বর কিন্তু শিক্ষা। এই দুটা যদি তারা ইমিডিয়েটলি তাদের হাতে না নেয়, আগামী দিনে বাংলাদেশ কখনোই করা যাবে না। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা এই দুটো ক্ষেত্রে পলিটিক্যালি কনসিয়াস, মানে রাজনৈতিকভাবে সচেতন কাউকে পাইনি মন্ত্রণালয়। এটা আমার একটা বড় ধরনের অভিযোগ বলতে পারেন, আপনি সমালোচনা বলতে পারেন। এটা বলবো যে আমরা এগুলো কিন্তু আমরা করতে পারি না। এগুলো আপনি বলছেন এগুলি অবহেলিত অবস্থায় রয়েছে। আপনি যদি আপনি সংস্কৃতি বলতে নাটক বুঝি আমি, সংস্কৃতি সিনেমা করা বুঝি আমি, এটা তো সংস্কৃতি মানে না। সংস্কৃতি মানে তো আপনি এই যে চেতনার কথা বললাম, এই চেতনাগুলিকে সহজ করে সহজ ভাষায় জনের কাছে হাজির করবেন। রাষ্ট্রের কাছে তো সংস্কৃতি মানে আলাদা। সংস্কৃতি তার রাষ্ট্র গঠনের সে কি হাতিয়ার, বা রাষ্ট্র গঠনের তার একটা বড় ক্ষেত্র। ফলে সাংস্কৃতিকভাবে, আর যদি আমি বাংলাদেশের দেখুন,
একটা যদি বাঙালি মুসলমান টুপি পরিতে নিজেকে বাংলা ভাষার সঙ্গে একাত্ম বোধ করতে না পারে, তো জীবনেও তো আমরা এই বিরোধটা ঠেকাতে পারবো না। ঠিক তেমনি একটি বাংলাদেশের একটা শিক্ষিত ছেলে, যে আপনার আধুনিক শিক্ষা শিক্ষিত, সে যদি হীনমন্যতা ভুলে গিয়ে ইসলাম তার ধর্ম এবং তার মধ্যে বহু ভালো জিনিস আছে, এই যে বোধটুকু তার মধ্যে না দেখাতে পারে, তুমি কিছু করতে পারবে না। এটা তো ক্রিটিক্যাল মন লাগবে। এবং এখানে যে আমি আবারও আসি যে আমাদের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষায় বাংলা বা মাতৃভাষা কতটা গুরুত্বপূর্ণ, যে আমরা বলি মানে এই কথাটা বলি যে আগে চাই বাংলার গাঁথুনি, তারপর ইংরেজি শিক্ষার পত্তন, সেই জায়গাতে তো আমরা থাকলাম না। আমরা এখন এই যে আমরা থাকি না, ফলে বাংলা ভাষার যে স্বাভাবিক বিকাশটা হতে পারত, স্বাভাবিক বিকাশটা হয়নি। বাংলা ভাষায় যে সকল বৈজ্ঞানিক বই লেখা হয়, এটা অপাঠ্য। ঠিক আছে, আমি একটা ছোট উদাহরণ দিয়ে আপনার দর্শকরা ধরতে পারবে। আমরা দেখেন ইকোলজির অনুবাদ করি, দেখাচ্ছি সহজ জিনিস সহজ করে বুঝতে পারেন। ইকোলজির অনুবাদ করি আমরা কি বাস্তুতন্ত্র। একটা বাচ্চা ছেলে জীবনে কিন্তু বুঝবে না বাস্তুতন্ত্রকে। বাস্তু শব্দটা আবাস, বাড়িঘর, ঠিক আছে। বাস্তু আবাস বললে, আবাস বিদ্যা বলে কিন্তু সহজে বুঝে যে মানুষের যেমন বাড়িঘর লাগে, পশু পাখি কীটপতঙ্গেরও বাড়িঘর লাগে। এটা হলো ইকোলজি। সহজ কনসেপ্ট, কঠিন কিছু না। আপনি যদি ওদের বইপত্র পড়েন, আপনি কিছু বুঝবেন না। তার মানে কি আমরা বাংলাটা আসলে শিখি নাই বা জানি না? বাংলা তো আমরা শিখি না, আমি একদম একমত। শিখি নাই, বাংলা আমরা জানি না। বাংলার সঙ্গে যে আমাদের একটা সম্পর্ক দরকার, বাংলাকে একটা জীবন্ত ব্যবহারিক ভাষায়। এটা কি এই কারণে মানে আচ্ছা, বাংলার কি এই যে বাংলার যে উৎপত্তি, এই যে ব্যাকরণ, এটাও তো ওই যে পাদ্রীদের দ্বারা, সেটা তো আপনার পুরনো, হ্যাঁ সেই তথ্য, এবং সেই জায়গা থেকে তারা তাগিদ বোধ করলেন যে বাংলাটা জানার, আমি এই ভাষার মানুষের এই তার কাছে তো তখন বাংলা জানাটা ছিল তার কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য বাধ্যতামূলক। হ্যাঁ, নিকোলাস যেটা করেছিল, সে তো রুলার আকারে এসছে। সে কি করলো, সে পণ্ডিতদের আনলো, আবার ইংরেজদের আনলো, দুজনে মিলে বাংলা গদ্য তৈরি করলো। মানে ঠিক আছে, ফোর্ট উইলিয়ামের হিস্ট্রি এটাই। আর এই বাংলা গদ্য তৈরি করলেন। এটা যখন এলো, রবীন্দ্রনাথ যখন এলেন, তখন তিনি বললেন যে এটা আমাদের বাংলা না। আর বাংলা ব্যাকরণ আর সংস্কৃত ব্যাকরণ এক নয়, বাংলা ভাষার সংস্কৃত ভাষাও এক নয়। আবার ইতিমধ্যে শহীদুল্লাহ এসে বললেন যে দাবিটা করা হয় যে সংস্কৃতে বাংলা এসছে, এটাও মিথ্যা কথা। কারণ বাংলা এসছে মাগধী প্রাকৃত থেকে, এটা প্রাকৃতিক ভাষা থেকে এসছে। ঠিক আছে, অনেক ব্যাকরণিক দিক আপনার সংস্কৃতির সঙ্গে মিলতে পারে, ওটা ইংরেজির সঙ্গে মিলতে পারে, এটা ইরেলিভেন্ট কোশ্চেন। আমরা কিন্তু এগুলোকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দেই না। মানে একটা জাতি গঠনের ক্ষেত্রে, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এটাকে যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা যে রাষ্ট্রের খুবই সেন্ট্রাল মনোযোগের বিষয়। হ্যাঁ, মনোযোগের এক নম্বর। এই জন্য বললাম এক নম্বর বিষয়। এটা এক নম্বর, সেকেন্ড হচ্ছে কালচার, এই দুটা। এটা হলো কিন্তু বহু পলিটিক্যাল বিরোধের কিন্তু আমরা অতি সহজে কিন্তু আমরা সমাধান করতে পারি। ইসলামের সঙ্গে বাঙালি সংস্কৃতি কি পার্থক্য বলেন আমাকে, কি বিরোধ আছে বলেন? আজকে যদি এখানে বসে আমি একটা জিনিস দাবি করি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই গত 20 বছরে, খালি 20 বছরই বললাম, মাদ্রাসার ছেলেদের বাংলা গদ্যের অবদান শিক্ষিত বাঙালি তথাকথিত সেকুলার বাঙালির অনেক অনেক বেশি। প্রায় অধিকাংশ মাদ্রাসা থেকে কিন্তু আমরা বাংলা পত্রিকায় বেরোয়, এবং অত্যন্ত শুদ্ধ ভালো বাংলা। ওদের একটা চেষ্টা আছে, কিন্তু এই চেষ্টাটা আমি দেখবেন যে আমরা তথাকথিত যাদেরকে আমরা আশা করি যাদের কাছ থেকে, এদের কাছ থেকে আমরা এটা পাচ্ছি না। আমরা তো ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে তো এটা তো আরো ক্ষতি করছে, আরো ক্ষতি করছে। আমি বলছি আমাদের এখানকে আপনি যদি আমাদের বুদ্ধিজীবীর দিকে তাকান না, যারা একাডেমিক্যালি কাজ করছেন, বিদেশে লিখেছেন ইংরেজি, খুব ফাইন, তাদেরকে বাংলা লিখতে দিলে এই বাংলা অপাঠ্য। তার মানে তার সে যেটা দিয়েছে ওটা ভালো। এই জায়গাতে একটু বলতে চাই যে আমাদের যারা বুদ্ধিজীবী বা আমি সুশীল হয়ে গেলাম না, বুদ্ধিবৃত্তিক যারা কাজ করেন, তারা কেন এই যে আমরা পাঠ্যপুস্তকের কথা বলি, সেই জায়গায় ভালো বাংলা বই লিখতে পারলেন না কেন? কারণ কনসেপ্টটা পরিষ্কার না তার কাছে। এই যে আমাদেরকে ছোট আপনাকে ইকোলজির উদাহরণ দিলাম, সকল ক্ষেত্রেই তাই। কারণ আপনাকে তো বাংলা তো সিম্পলি পরিভাষা নির্মাণ না, বাংলা তো তৈরি হয় যখন আমরা এটাকে নিয়ে চর্চা করতে থাকি, এবং আমার উপলব্ধির সঙ্গে, আমার দৈনন্দিন উপলব্ধির সঙ্গে এবং ব্যবহারিক কাজের সঙ্গে তাকে যুক্ত করি। আমি তো ব্যবহারিক কাজের সঙ্গে তাকে যুক্ত করছি না, ঠিক না? যুক্ত না করার কারণে ইভেন ইংরেজি শব্দ যদি আমি ঢুকাতে হয়, তাহলে বাংলা ব্যাকরণের যে তার যে সংস্থান, তার যে গঠন, তার মধ্যে তো তাকে ঢুকাতে হবে। ইংরেজি ব্যবহারের মধ্যে আমি কোনো দোষ দেখি না, তেমনি আরবি শব্দ ব্যবহারে কোনো দোষ দেখব না। আসে যেখান থেকে, ইটালি হোক, যেখান থেকে ইচ্ছা হোক, ইউরোপের যে কোনো ভাষা হোক, কি মান্ডিদের ভাষা, কি সাঁওতালদের ভাষা, আসুক না বাংলা ভাষা। না, এটা তো বাংলা ভাষা তো কোনো রক্ষণশীল ভাষা না, আপনি গ্রহণ করবেন কিভাবে? যাতে আপনি কনসেপ্টটা
পরিচ্ছন্নভাবে আপনি হাজির করতে পারেন এবং আপনি যে কথাটা বলতে চান এটা আপনি বলতে পারেন। যদি বৈজ্ঞানিক কোনো একটা তত্ত্ব আপনি হাজির করতে চান সেই তত্ত্বটা গুছিয়ে আপনি লজিক্যালি এটা হাজির করতে পারেন। সাহিত্য করতে চান তাহলে আপনার কল্পনাকে যেন উদ্বুদ্ধ করে, আপনি একটা কল্পনা যে তার যে বৈপুল্য তার যে সেটাকে আপনি হাজির করতে পারেন। তো এইটাতে তো যোগ, এটাকে তো আপনাকে মনোযোগ দিতে হবে। তো এই ক্ষেত্রে কেন মনোযোগ পায়নি, একটা কারণ তো রাষ্ট্রের, আমাদের রাষ্ট্রের দোষ অবশ্যই, কিন্তু আরেকটা বড় কারণ আমাদের এই ক্ষেত্রে কোনো বুদ্ধিভিত্তিক আন্দোলন হয় নাই। আমি নিজে যেহেতু দর্শন নিয়ে কাজ করি, ফলে আমি দেখেছি যে দর্শনের ভাষা যে তৈরি করার ক্ষেত্রে আমাদের কোনো চেষ্টা নেই। আমরা এখন বলছি যে 21-এর চেতনা, 24-এর প্রেরণা, তা এই স্লোগান নিয়ে এবার আমরা শহীদ দিবস পালন করছি। তার আগামীতে মানে এই যে এখন আমরা যে স্লোগানটা দিলাম, এই স্লোগানটা কতটা প্রায়োগিক ক্ষেত্রে, বাস্তবতার ক্ষেত্রে আমাদের যাপনে যুক্ত হবে, কারণ যাপনে যুক্ত হওয়া মানে সংস্কৃতিতে যুক্ত হওয়া, সেটা আসলে আমরা কতটা ধারণ করব বলে আপনি মনে করছেন, সেইটা একটু শুনবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, এখন প্রকাশে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন ফরহাদ মজহার। ফিরে এলাম এখন প্রকাশে। যে আমরা বলছিলাম 21-এর চেতনা, 24-এর প্রেরণা, এটা কি শুধু স্লোগান? না, আমি প্রথম বলতে 21-এর চেতনার কথাটা আমার ভালো লাগছে, অসুবিধা নেই, হয়তো অনেক ভালো লাগছে। কেন বলছি আপনাকে, কেন বলছি 21-এর চেতনা যদি বাঙালি জাতিবাদের আবার পুনর্বাসনের স্লোগান হয় তাহলে কিন্তু এটা আবার প্রবলেমেটিক হয়ে যাবে। আচ্ছা, কিন্তু 21-এর চেতনার কথাটা আমাদেরকে জারি রাখাটা খুব জরুরি, কারণ 21টা এমন একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা যখন পার্মানেন্ট সেটেলমেন্টের প্রশ্নটাকে মীমাংসা করে এসছি 1953 সালে, আমরা দীর্ঘকাল লড়লাম বাঙালি মুসলমানরা। আপনি 1953 সালে আপনি জমির মালিক হলেন, তারপরে কি হলো, আপনার প্রথম ইস্যুটা হলো ভাষা সংস্কৃতি। ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভুলে গেলে চলছে না কিন্তু। ফলে এই জন্য 21-এর চেতনা, এবং কোনো জনগোষ্ঠী পৃথিবীতে তার ভাষাকে সমৃদ্ধ না করে সে কিন্তু রাজনৈতিক জনগোষ্ঠী হতে পারেনি। ফলে কিন্তু আওয়ামী লীগের বা বাঙালি জাতীয়বাদীদের সমস্যাটা হচ্ছে এটা, এই যে ভাষা নির্মাণের ক্ষেত্রে তারা ইসলামকে বাইরে রেখেছে, এবং ইসলামিস্টদের একটা বিরাট প্রবলেম হলো তারা এটা করতে গিয়ে এই 21-এর চেতনা বা এই যে বাঙালির যে একটা নিজস্ব লম্বা লড়াই আছে এটাকে সে দাবিয়ে ফেলতে চায়। মানে আমি মুসলমান, ফলে আমার সঙ্গে আমার ভাষার কী সম্পর্ক, এটা যে গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এটা কিন্তু একটা ধারা মধ্যে রয়ে গেছে এখনো। কিন্তু আসার কথা ইতিবাচক আমি বলবো, আমি মাদ্রাসার ছেলেদের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠভাবে মিশি, ওদের মধ্যে বাংলা ভাষার প্রতি কিন্তু কোনো অংশেই প্রীতি আমি কম দেখি না, এবং ওদের অবদান অনেক ক্ষেত্রে অসাধারণ। অনেকের গদ্য আমি অসম পছন্দ করি, আমি ফেসবুকে পড়ছেন তো অনেকের যুক্তি, বাংলা গদ্যের ব্যবহারের ব্যাপারটা, তার মানে আমাদের সমাজের মধ্যে একটা পরিবর্তন ঘটছে, ইতিবাচক একটা পরিবর্তন ঘটছে। এবং তার সঙ্গে আপনি যুক্ত করছেন 24টা কিন্তু আমাদের রাষ্ট্র গঠনের প্রকল্প, 21টা আমাদের মনোগঠনের প্রকল্প। ফলে 21কে ভুলে যাবে না। মন যদি গঠন না করেন, চেতনা যদি গঠন না করেন, তা কিসের ভিত্তিতে রাষ্ট্রটা গঠন করবেন? ফলে 21-এর চেতনা এবং আপনার যে 24-এর প্রেরণা আমার কাছে ভালোই লাগছে, এটা ভেরি গুড, খুব ভালো স্লোগান, কিন্তু এর কন্টেন্টটা আপনাদেরকে প্রপারলি, এবং এইটা তো এই যে এটাকে জিয়ে রাখার যে কথাটা, এবং এটা বাস্তবায়নের দায়িত্ব তো পড়বে হচ্ছে ভোট যেদিনই হোক, তারপর যারা রাষ্ট্র ক্ষমতা আসবে, সরকার গঠন, তাদের উপর। তারা যদি এটা ভুলে যান এই স্লোগানের কথা, হ্যাঁ, সেটাও তো একটা শঙ্কার বিষয়, তাই না? অবশ্যই। কিন্তু এই ব্যাখ্যা তো আপনাদেরকে দিতে হবে, যারা স্লোগানটা দিয়েছেন তারাও তার পেছনে তাদের কি চিন্তাটা রয়েছে। আমরা যেমন আমাকে জিজ্ঞেস করলেন, আমি তো ভালো লাগছে আমার, ফলে এর একটা মানে, এর তাৎপর্যটা এই বাংলাদেশকে গঠন, আমি যে কথা বারবার গঠন কথাটা বলি, একে কনস্টিটিউট করবার জন্য এই বিষয়টাকে অ্যাড্রেস করা, যে আমরা কী করে এই বিষয়টাকে সহজভাবে তুলে ধরতে পারি যে ভাষা কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের একটা জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে গঠন করার জন্য। এটা তো পরিষ্কার করে বলতে হবে। এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এই স্লোগানের সঙ্গে নিজেদেরকে অংশীজন ভাববে কিনা, আমার সে ব্যাপারে সন্দেহ আছে। হ্যাঁ, সেটাই সন্দেহ আছে। আমাকে আমি তরুণদেরকে বলবো, তাদের প্রতি যে ক্রিটিক্যাল কথা একটু আগে বললাম, তারা যে এই যে ব্লকের আপনার এই যে ইংরেজি বলার তাদের যে একটা অভ্যাসটা ডেভেলপ করছে, এটা হীনমন্যতা থেকে আসে, দুর্ভাগ্যজনক। এটা হীনমন্যতা থেকে আসে, যে আপনি নিজেকে হীনমন্য মনে করেন যে পাশ্চাত্যের তুলনায়, এবং আপনি নিজেকে যখন জেনজি বলেন, আপনি কিন্তু হীনমন্যতা থেকে কথাটা বলেন।
আপনি এই জন্য নিজেকে একটা উপর স্তর আপনি ঢুকতে চেষ্টা করেন, ফলে জনগণের সঙ্গে যেতে আপনার একটা বিরোধ ঘটে যাচ্ছে, একটা দূরত্ব ঘটে যাচ্ছে, এটা কিন্তু আপনি খেয়াল করছেন মানে না। ওই যে আমরা বৈষম্য বিরোধী বলছি, কিন্তু এখানে আবার একটা বৈষম্যর গন্ধ পাওয়া যায়, হ্যাঁ, আপনি বলছেন। আপনি বৈষম্য তো প্রতিষ্ঠা করে দিচ্ছেন। বাংলা ভাষা কি দোষ করছে? আপনি কেন নিজে এত বড় বিপ্লব করতে পারি আমি? দেখ, আমরা একটা ভালো দিকে আসলাম, ভাষার বৈষম্য। খুব ভালো। আমরা এত বড় একটা খুব ভালো সত্য, এত বড় একটা ঘটনা ঘটায় দিলাম, কিন্তু আমার নিজের ভাষাকে তৈরি করাটা যে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র গঠনের প্রকল্প, এদিকে আমার খেয়াল নাই, এটা আমি মেনে নিতে পারছি না। ফলে আমি ডেফিনেটলি তরুণদের সঙ্গে এখানে বিরোধিতা করব যে এটা তাদেরকে ভুল রাজনীতির দিকেও নিয়ে যায়। যেমন আরেকটা উদাহরণ দিই, যেমন রিপাবলিক। আপনি গণতন্ত্র আমাদের সমাজে কম বেশি এসে গেছে, গণ খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, তার বিপরীতে হয়তো প্রজাতন্ত্র বলে অনুবাদ করছে, কিন্তু গণতন্ত্র আর রিপাবলিক কিন্তু এক না কনসেপ্ট। ফলে আপনি যদি বলতে আমি দ্বিতীয় রিপাবলিক বানাবেন ফরাসি বিপ্লবের ইতিহাস থেকে, এগুলো কিন্তু কনসেপচুয়ালি খুবই 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 আপনার প্রশ্নবোধক, এবং এগুলো নিয়ে আলোচনা হওয়ার দরকার। মানে তারা হয়তো এই কথা বলে কিছুটা ইতিবাচক কিছু বোঝাতে চাইছেন, কিন্তু আসলে কিন্তু রিপাবলিক আর গণতন্ত্র এক না। কারণ রিপাবলিকে আপনার জনগণ কিন্তু ইনডিরেক্টলি নির্বাচিত হয়, অর্থাৎ বেসিক ডেমোক্রেসি। আপনার কাছে কি মনে হয় যে রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে এখন আমাদের সংস্কৃতি নিয়ে যে ধরনের তর্ক বিতর্ক, নিরীক্ষা, নিজেদের মধ্যে আলোচনা যতটুকু হওয়া দরকার সেটা কি হচ্ছে নাকি থেমে কিছু গেছে? না, এর কারণটা কেন বলি আপনাকে, কারণটা আমরা সংস্কৃতির মধ্যে পারফর্মিং আর্ট বুঝি। আচ্ছা, সংস্কৃতিকে রাজনৈতিকভাবে আমরা বুঝি না। সংস্কৃতি মানে আপনার যে চেতনাটা এখন আছে তাকে রিডিজাইন করা। হ্যাঁ, আমার মধ্যে একটা কামনা বাসনা আকাঙ্ক্ষা কল্পনা রয়েছে, কামনা বাসনা আকাঙ্ক্ষা কল্পনা তাকে যদি একটা নতুন জনগোষ্ঠী আকারে গঠন করার জন্য তাকেই যেভাবে আমি নির্মাণ করব, তাকে যেভাবে আমি প্রশিক্ষিত করে তুলবো, সচেতন করে দেবো, এটা হলো সংস্কৃতি। আমি নাটক করাকে সংস্কৃতি বল না। দেখেন আমাদের যেমন যিনি আছেন আজকে শিল্পকলা একাডেমিতে, উনি খুব ভালো নাট্যকার, কোনো সমস্যা নেই, আমি তাকে প্রশংসা করি, পছন্দ করি, কিন্তু এই পদের জন্য তিনি খুব ভালো মানুষ নন। বা আজকে ধরেন ফারুকি খুব ভালো মানুষ, আমার বন্ধু, আমি পছন্দ করি, কিন্তু এটার জন্য তিনি কিন্তু খুব সঠিক মানুষ নন। মানে আমি বরং কী করতাম, আমি বরং সঠিক একজন পলিটিক্যাল, আমি যে সংস্কৃতিকে পলিটিক্যালি বুঝে তাকে দিয়ে ফারুকের যে ইতিবাচক কাজ, তার যে প্রতিভা, শুধু ফারুক একা তো না, আরও অনেকে প্রতিভাবান আছে, তাদেরকে ব্যবহার করতাম প্রপারলি, যাতে পলিটিক্যাল ডিরেকশন আমি দিতে পারি এবং তারা বড় কাজ করতে পারেন। দেখুন এই জন্য কিন্তু শুরুর দিকে বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছিল, প্রতিবাদ করে আমরা ব্যক্তিতে না যাই, মানে বিষয়টা হচ্ছে যে মানে সংস্কৃতি তো রাষ্ট্রচিন্তার বাইরে না, এবং সংস্কৃতির মধ্যে রাষ্ট্রচিন্তা মানে ওই মগজে ওটা থাকতে হবে, সেটা না আমি ডেফিনেট আপনার সঙ্গে একমত। ব্যক্তি আমাদের কাছে ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার না, এটা আমি ফারুকিকে বলবো, এটা একই সঙ্গে আমাদের যিনি সেই আমাদের দায়িত্বে আছেন তারা দায়িত্বে থাকবেন, আমাদের কাছে তারা সাপোর্ট পাবেন, কিন্তু সংস্কৃতি মানে কিন্তু নাটক করা না, সেক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। সংস্কৃতি মানে কিন্তু গান করা না, সংস্কৃতি এটা খুব, এটা যতক্ষণ বুঝতে না পারবো আমি ততক্ষণ কিন্তু ইতিবাচক না। কিন্তু মানে আমি যদি ওইভাবে বলি যে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হলো, অভ্যুত্থান ঘটালো, যারা এখন রাষ্ট্র কাঠামো তৈরি করার কাজে ব্যস্ত, তারা সবাই আপনার সংস্পর্শ থেকেই এসছে, বা আপনার একটা চিন্তার জায়গা বা বীজ বপনের দায়িত্ব আপনি পালন করেছেন। সেই জায়গায় আপনি তাদেরকে এই বাংলা, এই ভাষার বীজটা কতটা বপন করতে পেরেছিলেন এবং সেটা প্রস্ফুটিত হওয়ার কথা বা অঙ্কুরোদ্গম হওয়ার, আমি মনে করি আমি খুবই নিশ্চিত যে এটা ঘটবে। আমরা তো এত দ্রুত একটা রাজনৈতিক জনগোষ্ঠীর পরিগঠন তার হঠাৎ হয় না। এখন যদি আমার যদি কোনো ভূমিকা থেকে থাকে, সেটা হচ্ছে আমি চিন্তা করবার চেষ্টা করেছি, চিন্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, ওদের মধ্যে তরুণদের মধ্যে ইন্টেলিজেন্ট তাদেরকে মনে হয়েছে, যাদেরকে আমি পছন্দ করেছি। আমারও সমসাময়িক বন্ধু বান্ধব, আমরা তো একইভাবে বড় হয়েছি, আমরা তো কেউ আলাদা। আচ্ছা একদম ফারুকি আমরাই তো। ফলে আমাদের মধ্যে তো চিন্তার একটা ঐক্য দরকার। যদি আমি বাংলাদেশকে যদি একটা শক্তিশালী জায়গায় নিতে চাই, আমাদের চিন্তার কিন্তু একটা ঐক্য দরকার। এই ঐক্যটা কিন্তু আমি সেই জন্য বলছি ক্রিটিক্যাল কনসেপচুয়াল লেভেলে এই তর্কটা আমাদের করতে হবে, তর্ক করতে হবে, মানে ঐক্যের মধ্যে থেকে তর্কটা করতে হবে। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।